29 জানুয়ারির আগে আপনারা নির্বাচন চাইতে পারেন না। নির্বাচন 5 বছরের আগে নির্বাচন কেন হবে? নির্বাচনের তো বলে দেওয়া আছে ইলেকশন কমিশন কনস্টিটিউশনের প্রতি 5 বছর পর ডিনাই করছে। কে ডিনাই করেছে? জনগণ ডিনাই করছে বলে 24 গণ অভ্যুত্থানটা হলো। সেটা তো নির্বাচনকে ডিনাই করে দেয়নি, তো সেটা এখনই কেন বাস্তবায়ন হবে না? কিভাবে সম্ভব এটা বল, কিভাবে সম্ভব? ধারণা যেমন ধরেন লিগ্যালি আপনি ভ্যালিড করবেন কিভাবে? যেভাবে আপনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন ওই প্রসেসে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে চান? ডিমান্ড মানুষ, এটা তো কোনো লিগ্যালের বিষয় না। আপনি নির্বাচনটা কিসের ভিত্তিতে চাচ্ছেন? 24 তো একটা নির্বাচন হয়েছে না, 24 তো একটা নির্বাচন হয়েছে। 5 বছর আগে তো নির্বাচন হওয়ার কথা। ডিনাই করছে ওই নির্বাচনকে, মানুষ ডিনাই করছে। ঠিক আছে, নির্বাচন তো একটা হয়েছে। হ্যাঁ, সেই জন্য ডিনাই করছে। তো ওই নির্বাচনটার পরে তো 5 বছর পরে একটা নির্বাচন না, তা হবে কেন? ওই নির্বাচনকে ডিনাই করছে বিধায় তো আরেকটা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কে ডিনাই করছে? নির্বাচন তো জনগণ তো ডিনাই করছে। জনগণ কোনো না কোনো ফর্মে একটা। আমি নির্বাচনটা চাই জুলাই সনদের ভিত্তিতে, গণ অভ্যুত্থানের যে অভিপ্রায় তার ভিত্তিতে। তাহলে ওইটা নির্বাচনটা আমি চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে, তাহলে আমি সংস্কারটা কেন এখন করতে পারবো না? মনে হয়েছে একটা দুইটা দলকে খুশি করবার জন্য পার্টিকুলারলি সেই জায়গাগুলোকে ঢোকানো হয়েছে। গত 100 বছরের ইতিহাসে আমাদের এই পুরো ভারতবর্ষে এই ধরনের গণ অভ্যুত্থান আর দ্বিতীয়টা হয় নাই, এই লেভেলের পাবলিক পার্টিসিপেশনে হয় নাই। তো এরকম একটা ঘটনাকে যদি আপনি অন্য আরো 10টা আন্দোলনের সাথে একসাথে করে করে আনেন, দিন শেষে 24টাকে আপনি ম্লান করে দিয়েছেন। এখানে 24কে মিলান করার তো কোনো আমি ফতবে জায়গা দেখি না। 24কে তো সবাই মিলে আমরা অন করছি। আর 69, 90, 47, 71 লিখলে 24 মিলান হবে, এই বয়ানটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। এই জমজমের পানি দিয়ে গোসল করায় দিলেও এরা 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 পবিত্র হবে না, এরা নামাজের উপযোগী হবে না। হারামখোর জনগোষ্ঠী পরিণত হয়েছে। জুলাই সনদের সিগনেচার করার জন্য বিএনপি রেডি, আপনাদের অবস্থান কি? বর্তমান কাঠামোতে আমরা সনদ স্বাক্ষর করব না। কারণ হচ্ছে যে তাহলে এটা আমরা মনে করছি যে এটা একটা ফ্রুটলেস এফোর্ট হবে। তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং জাবানের সম্পাদক রেজাউল করিম রনি, এবং আমাদের সাথে আরও আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। শুরু করতে চাই নির্বাচনের ঘোষণা। আপনারা আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়েই, আপনারা সবসময় বলে আসছিলেন নির্বাচনের একটি স্পেসিফিক রোড ম্যাপ দাবি করে আসছিলেন, রোড ম্যাপের জন্য, মান্থের জন্য, তারিখের জন্য বলে আসছিলেন। এখন তো প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন তেমনটি বলেই দিয়েছেন। কি পরিবর্তন আশা করতে পারি আমরা এরপর? যে আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে 365 দিনের পরে, আজকে মনে হয় 366 দিন পরে, আমরা এই 365 দিন আগে যে স্বস্তিটা পেয়েছিলাম যে ফ্যাসিস্ট বা মাফিয়া, ফ্যাসিস্ট না, মাফিয়া হাসিনা বিদায় হয়েছে, এবং আরেকটি স্বস্তি হলো আজকের 5ই আগস্টে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে আনসার্টেনিটি এবং বিশেষ করে ডেমোক্রেসির যে প্রধান নিয়ামক শক্তি নির্বাচন নিয়ে যে আনসার্টেনিটি, এবং আমাদের গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য ধরানোর যে প্রক্রিয়া চলছিল বা অনুভূত হচ্ছিল, এই সব কিছুকে ছাপিয়ে আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ হয়ে জুলাই ডিক্লারেশনটা করেছে, এবং প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের একটা ক্লিয়ার কাট ডেট তিনি নির্বাচন কমিশনকে চিঠিতে জানাবেন, এই সবই আজকে একটা স্বস্তির সংবাদ। অর্থাৎ 365 দিন আগে যে স্বস্তিটা পেয়েছিলাম যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এবং আমরা স্বস্তিটা পেয়েছিলাম কি জন্য, যে মাফিয়া বাংলাদেশের মানুষকে তার পছন্দের লোককে নেতা বানানোর সুযোগ দিচ্ছিল না, যে মানুষ তার পছন্দের লোককে নেতা বানাবে সেই সুযোগটা তিনি কেড়ে নিয়েছিলেন। আজকে সেই সুযোগটা সৃষ্টির যে প্রাথমিক পর্যায় সেটা ঘোষণা করা হয়েছে, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু রাজনৈতিক মিশ্র প্রতিক্রিয়া থাকবেই। সবাই যে ঐক্যবদ্ধভাবে একটি ডিক্লারেশনকে বা একটি কিছুকে মেনে নিবে এটাও ঠিক না। কিছু কিছু মিশ্র প্রতিক্রিয়া থাকার পরেও রাজনৈতিক দলগুলো যে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে যে ঐক্যবদ্ধ হয়েছে, এবং এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, অন্তত গণতন্ত্রের প্রশ্নে আমাদের ভিতরে আপনার রাজনৈতিক বয়ান নিয়ে অনেক পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি এবং এই রাজনৈতিক দলগুলো যেন পরবর্তীতে
ফ্যাসিবাদ বা মাফিয়া হয়ে না উঠতে পারে। আমি ফ্যাসিবাদ বলছি, ফ্যাসিবাদ তো নিজেও একটা রাজনৈতিক বয়ান, আমি বলছি মাফিয়া হয়ে না উঠতে পারে, এবং বাংলাদেশে যেন মাফিয়া তন্ত্র আর কখনো কার্যকর না হয়, এজন্য যদি আমরা আন্তরিক হই তাহলে দেখবেন, এবং প্রতি 5 বছর অন্তর যদি আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন জনগণকে উপহার দিতে পারে, অর্থাৎ মানুষ তার পছন্দের নেতাকে ভোট দিয়ে যদি তার নেতা বানাতে পারে, তাহলে দেখবেন আমাদের অনেক তর্ক বিতর্ক আছে রাষ্ট্র মেরামত নিয়ে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে, আমাদের জবাবদিহিতা নিয়ে, এই সব কিছু কিন্তু আমি মনে হয় একটা সমাধানযোগ্য পর্যায়ে। যদিও অনেকেই বলে যে শুধু নির্বাচনই নয়, আরো মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত করার জন্য আরো অনেক পরিবর্তন প্রয়োজন, সেটা নিয়ে আমরা কথা বলবো। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে কতটুকু স্বস্তিদায়ক এই যে আজকের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা, নির্বাচনের স্পেসিফিক মন্ত্রের কথা উল্লেখ করলেন? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে এটা খুব বেশি এটা ডিফারেন্স মেক করবে আর কি। আমি আপনার সাথে আলোচনাতে বহুবার বলেছি যে নির্বাচন নিয়ে আমার পজিশন হচ্ছে যে আমি প্রফেসর ইউনূসের উপরে সবসময় আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল, এবং তিনি তার কথার ব্যত্যয় করেন নাই। উনি ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন দেবেন বলেছেন। এটা বলবার পরেও আমাদের রাজনৈতিক বয়ানের ভিতরে কৃত্রিমভাবে একটা টেনশন তৈরি করা হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো বোঝাপড়া নাই, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর ব্যাপক ঝই ঝামেলা হচ্ছে। আমার কাছে মনে হয়েছে বরাবরই এটা একটা সেটেল জায়গা ছিল, বরং এইটাকে প্রাইম আলোচনাতে নিয়ে আসাটাকে হচ্ছে আমরা দিল্লির বয়ান মনে করেছি বারবার। আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে কিনা এটার মধ্য দিয়ে, সংস্কার বিচারকে সেকেন্ডারি করা হচ্ছে কিনা। আপনার গত বছরও যদি বলে দেয়া হতো যে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তারপরও এই টেনশনগুলোর কোনো জায়গাতে কমতি হতো বলে আমরা বোধ করছি না। তাহলে কি এখানে আপনি বলবেন যে দিল্লির বয়ানটা উইন ওভার করলো? আমরা বারবার দেখতে পাচ্ছি, আজকের ঘোষণাপত্রেও আমি দিল্লির এবং আওয়ামী লীগের প্রচন্ড রকমের ছাপ দেখতে পেয়েছি। যেই ঘোষণাপত্র এখানে লেখা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, আপনার আলোচনা আসলে ওটা আমি বলবো। ঘোষণাপত্র নিয়ে শুনবো আমি আপনার কাছে। রেজাউল করিম রনি, আপনার মন্তব্য শুনতে চাই ইলেকশন নিয়ে। জি ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, প্রথমত আমরা ঘোষণাপত্র অনুষ্ঠানে ছিলাম, ফুয়াদ ভাইয়ের সাথে সেখানে আমার দেখা হইল। তো ঘোষণাপত্রের একটা ব্যাপার, এটা নিয়ে ধরেন অনেক পার্টি তাদের হতাশা ব্যক্ত করছেন, কিন্তু এই ঘোষণাপত্র সম্মিলিতভাবে দেওয়া হয়েছে। সম্মিলিতভাবে আরো অনেক দল সংযুক্ত করলে ভালো হইতো, কিন্তু অনেক দলই দেখা গেছে, আরো কিছু দল হয়তো যাইতে পারতো, সেই প্রশ্ন উঠতে পারে। কিন্তু এইটার ভাষা ভঙ্গি বা যেই ধরনের স্পিরিটটা আমরা আশা করি সেটা পুরাপুরি ল্যাঙ্গুয়েজে ধরা গেছে এইটা সবাই বলবে না। কিন্তু তারপরেও আপনি যদি ধরেন এটা যে সাংবিধানিক ভিত্তি বা আইনি ভিত্তি দেওয়ার যে কথা, সেটা এখানে বলা হয়েছে, এবং সমস্ত দল মানে মেজর বড় দলগুলো এখানে থাকার ফলে যেটা আশা করা যায় যে পরবর্তী নির্বাচনে এদের মধ্যে থেকে কেউ না কেউ নির্বাচিত হবেন বা ক্ষমতায় নেবেন। ফলে তারা যেহেতু একটা এরকম 1 বছর পূর্তিতে এরকম একটা অঙ্গীকারবদ্ধ ভাবে জাতির সামনে এই ঘোষণাপত্র পাঠ করেছে, আমি এইটার অন্য ত্রুটির কথা পাশে রেখেও যদি বলি, যেহেতু পাঠ করেছে, ফলে এইটার আইনি ভিত্তির যে জটিলতা ছিল এটার একটা অবসান হয়েছে। ফলে এইটার একটা ব্যাপার হলো। এবং অন্য দিক থেকে এখানে আমরা বলছিলাম জুলাই ঘোষণাপত্র হইতে হবে জাতীয়, এটা জাতীয় চরিত্রটা রক্ষা করতে হবে, এটার কোনো দলীয় বয়ান থাকলে হবে না। তো এখন এখানে প্রবলেমটা হলো এই জায়গায়, এখন দলগুলো বিভিন্ন মতাদর্শিক পজিশনে আলাদা আলাদা। এখন যার মতাদর্শের সাথে মিলছে না সে মনে করছে এই জুলাইয়ে তো আমি নাই, যার সাথে মিলছে সে মনে করছে আচ্ছা ঠিক আছে এটা। তো ফলে সেদিক থেকে আমাদের এই জুলাইয়ের অভ্যুত্থানের কথাই বলি, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কথাই বলি বা ঐক্যের কথাই বলি, এই ঐক্যটার ক্ষেত্রে আমাদের প্রথমত চিন্তা করতে হবে যে দলগুলোর পজিশন, তারা কি তাদের দলীয় স্বার্থের দিক থেকে ঐক্যকে চিন্তা করে না জাতীয় স্বার্থের দিক থেকে? আপনার কাছে কি মনে হয়েছে এটা জাতীয় ঘোষণাপত্র বলা যায়? জাতীয় ঘোষণাপত্র, দেখেন জাতীয় ঘোষণাপত্র যদি আপনি এরকম করে ঘটা করে ঘোষণাপত্র নাও দেন, আমি যেটা মনে করি জুলাইয়ের একটা ঘোষণাপত্র আছে আমাদের মধ্যে, সেটাকে বলা হয় আইডিয়াস উইদাউট ওয়ার্ডস। এই যে সলিডারিটি, এই যে মানুষ মনে করলো যে এইভাবে গুলি করে হত্যা করা অন্যায়,
সে কিন্তু বিসিএস এর চাকরির জন্য নামে নাই, প্রাইভেটের না, ছেলে। right. আমি বলছি এই যে সলিডারিটি, কিন্তু এই সলিডারিটি তো দেখা যায় না, এই সলিডারিটি তো ইতিহাসে আপনি রাখতে পারবেন না যদি ঐতিহাসিক জায়গা থেকে চিন্তা করি। তাহলে এখন এই সলিডারিটিটা এখন আপনি প্রপারলি ধরতে পারতেছেন কিনা, সে ধরার ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে সে পয়েটিক ইমোশন হাজির হচ্ছে কিনা সেটা নিয়ে বিতর্ক হইতে পারে, আলোচনা হইতে পারে। সেটা আপনারা ধরেন যে আপনি যখন এটা অন্তর্ভুক্ত করবেন তখনও সেটা ল্যাঙ্গুয়েজ কারেকশনের সুযোগ থাকতে পারে, মানে আপনি এটার ভঙ্গিটার মধ্যে আরো পরিবর্তন কোন কোন জায়গায় কারেকশন দরকার? আমি যেটা বলতে যাচ্ছি যে এখানে ঘোষণার পত্র বলেন বা যদি সুযোগ এরকম আসে এই ধরনের জিনিসগুলো include করার আগে আপনি ল্যাঙ্গুয়েজে কখনো এই জিনিসটা ধরতে পারবেন না, এক নাম্বার কথা। কারণ হলো এটা তো স্পিরিট ওয়ার্ক করছে এখানে। এখানে আপনি জানেন আবু সাইদের হত্যাকাণ্ডটা এটা সংক্রামিত করছে গোটা জাতিকে। তো আপনি এটা হাউ ক্যান এক্সপ্রেস, মানে এটা সামওয়ান, এটা উইথ ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা দিয়ে আপনি কোনোদিন ওই জায়গায় পৌঁছাইতে পারবেন না। ভাষা দিয়ে এই চেতনাকে আসলে ধরা যাবে কিনা সেটা নিয়ে আমি ধরা যাবে, যেটা দিয়ে সেটা ধরা যাবে হলো আপনার এই যে হলি বা এটার যে পবিত্র যে ইনোসেন্ট স্পিরিট, এটাকে ধারণ করার মধ্যে। এবং এটা ধারণ করার ক্ষেত্রে আমরা ইনোসেন্ট স্পিরিট আপনি বলছেন, কিন্তু সেটা ধারণ করার ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে খুশি না। এটা তো এটা ধারণ করার ক্ষেত্রে প্রথমত যেটা ওই যে ঐক্যের বেসিস আকারে, দলীয় স্বার্থ না, জাতীয় স্বার্থের জায়গায় আপনি যান, আপনি একদিনেই সবকিছু অর্জন করে ফেলতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথম মনে করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আরো অনলি টু মাচ ইজ এনাফ, হ্যাঁ এনাফ ইজ নট এনাফ। সো এই জন্য আপনার এখন যতটুকু হয়েছে সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনার দলীয় স্বার্থটা রক্ষা হচ্ছে না, জাতীয় স্বার্থ আগে রক্ষা হচ্ছে। এখন জাতীয় স্বার্থকে এর চেয়ে প্রপারলি রক্ষা করা যাইতো না? অবশ্যই যাইতো, কিন্তু ওই যে মানে আপনার এই বেটার লেট দেন নেভার। তো আপনার এখন যতটুকু হচ্ছে সেইটুক আপনি একটু দেরিতে হইলেও এইটাকে আপনি আগে সিকিউর করেন, সিকিউর করে আপনি এখানে গণতন্ত্র বা রাষ্ট্রীয় কাঠামোটাকে আমরা তো এখনো প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, একটা ইম্পার্সোনাল জায়গায় নিয়ে যেতে পারিনি। এখন আমরা ইলেক্টেড কিং নির্বাচন করি, যে কারণে হাসিনা হয়েছে লোকজন। সো এই জন্য আপনার এই যে আমরা নির্বাচনী কাঠামোর কথা বলি বা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র দেখেন আমাদের গণতন্ত্রের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মধ্যে সমস্যা আছে। এই গণতন্ত্রের আন্ডারস্ট্যান্ডিংটা মানে না যে আপনার দলের স্বার্থ রক্ষা হইলো গণতন্ত্র রক্ষা হইলো। এই গণতন্ত্রের মানে হইলো গণতন্ত্রটা ইম্পার্সোনাল, প্রতিষ্ঠান আকারে রাষ্ট্র একটা ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠান আকারে দাঁড়াইলো কিনা, অমুক দল শক্তিশালী হইলো কিনা এটা জরুরি না। জরুরি হলো যে রাষ্ট্র তার সভারেন এন্টিটি নিয়ে তার নাগরিকের সাথে ক্ষমতার সম্পর্কতা কায়েম করতে পারলো কিনা। সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে আমি মনে করবো দলগুলোর ক্ষেত্রে আপনার ডায়লগের যে কালচার আমরা আশা করছিলাম 5 তারিখের পরে, এটা আরেকটু শক্তিশালী করা দরকার, আরেকটু বাড়ানো দরকার। ওকে, আসবাবর আপনার কাছে ঘোষণাপত্র নিয়ে যখন কথা শুরু করেছি তখন আজিজুল বারী হেলাল, আমি প্রথমে আগে জানতে চাই যে আপনারা কিভাবে দেখছেন ঘোষণাপত্রের কোনো ধারা নিয়ে আপনাদের কোনো অবজারভেশন আছে কিনা, বা এরকম মনে করেন কিনা আরো কিছু ইনক্লুড করা যেত বা এক্সক্লুড করা উচিত ছিল? ঘোষণাপত্রটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল মনে হয়েছে, কারণে আমি দেখলাম যে ঘোষণাপত্রে বলা হয়েছে যে কনটেক্সটটা কোন কনটেক্সটে, ইমার্জেন্স অফ বাংলাদেশ থেকে শুরু করে কোন কনটেক্সটে আমরা এই গণ অভ্যুত্থান হাসিনাকে পরাজিত করলাম বা বিদায় করলাম। এরপরে সাম কমিটমেন্টস আর দেয়ার আমি দেখলাম যেখানে সেখানে কিছু কমিটমেন্ট, যে কি যে এই ঘোষণাপত্রের যে সমস্ত কমিটমেন্ট করা হচ্ছে এটা পরবর্তী সংসদ এটা বাস্তবায়ন করবে। এবং এই যে ডক্টর ইউনূস যে 5ই আগস্টে ক্ষমতা গ্রহণ করলো বা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সাংবিধানিক একটা স্বীকৃতি, আমার কাছে এই জায়গাটা মনে হয়েছে যে এই সাংবিধানিক স্বীকৃতি তো এটা জনগণের যে অভিপ্রায়, ওই যে রনি একটা ভালো কথা বলছে যে আইডিয়াস উইদাউট ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ, যে আমাদের তো সবার একটা অভিপ্রায় যে এই 5ই আগস্টে সরকার পতন বিদায় নিয়েছে মাফিয়া, নতুন একটি সরকার 8 তারিখে গঠিত হয়েছে, এইটাকে যেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। তো যে সমস্ত রাজনৈতিক দল পরবর্তীতে ক্ষমতায় যাবে তারা তো এটা দিতেই হবে, তাই না দেই তাই তো সেই রাজনৈতিক দল নিজেই অবৈধ হয়ে যায়, যতই আপনি কার আন্ডারে আপনি নির্বাচন করে আসলেন। ওই যে আমি দেখলাম। সুতরাং এই ঘোষণাপত্রটা নিয়ে এত মানে এটা 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 সবাই ঐক্যমত হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু ফুয়াদ ভাই যেটা বলছেন, হতাশা প্রকাশ ব্যক্ত করেছেন এখানে হেফাজতে ইসলামের কথা বলি, শাপলা চত্বরের ঘটনা এখানে উল্লেখ না থাকায় হেফাজতে ইসলাম হতাশা ব্যক্ত করেছেন। আপনি কিভাবে দেখছেন? এটা হয়তো পরের সংসদে এগুলো হয়তো সংসদে হয়তো এই ঘোষণাপত্র আবার যোজন বিজন হতে পারে। শাপলা চত্বরের যে ন্যাক্কাজনক ঘটনা ঘটছে এটা থাকলে হয়তো ভালো হইতো, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। কিন্তু ফুয়াদ ভাই যেটা বলছি যে দিল্লির জয়লাভ হয়েছে, আমি তো মনে করি দিল্লির আজকে পরাজয় হয়েছে।
আজকের এই যে দলগুলো যে ঐক্যমত হয়েছে এবং বাংলাদেশের দিল্লির গণতন্ত্র, জয়লাভ বলি না, ডিসকোর্সের কথা বলছি, দিল্লির বয়ানের কথা বলছি। সে দিল্লির বয়ানও, দিল্লির বয়ানটা কি ফয়াদ ভাই, আমি একটু দিল্লির বয়ানটা হলো ফয়াদ ভাই যে বাংলাদেশ যেন সবসময় একটা আনস্টেবল অবস্থায় থাকে, বাংলাদেশ যেন সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ থাকে, বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র এগুলো সব মানে ওই বই পুস্তকে থাকবে কিন্তু প্র্যাকটিক্যালি থাকবে না, প্র্যাকটিক্যালি থাকবে না। তিনি একটা পাপেট এখানে বসাবেন যে কোনো ভাবে। এখন যদি কোনো পাপেট যাতে না বসতে পারে, একটা ডোমেস্টিক্যালি গ্রোন আপ একটা সরকার যে আপনার সভরেন কান্ট্রিতে থাকতে পারে, সেই বয়ানটাই কিন্তু আজকে হাজির হয়েছে। তার মানে দিল্লির কিন্তু আলটিমেটলি আজকে যে সমস্ত ঐক্যবদ্ধভাবে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছি, নির্বাচন নিয়ে যে আনসার্টেনিটি ছিল সেটা আজকে ক্লিয়ার হলো, তাই না? সুতরাং তো দিল্লি, আমি মনে করি দিল্লির পরাজয় হলো এই ঘটনার পরে। আবার আরেকটি কারণ দেখবেন যে এখন বিভিন্ন রকম বয়ান তোলা হবে বা তোলা হয়েছে, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে মেলাইন করে কথাবার্তা বলা। দেখবেন গত 1 বছর 365 দিন বিএনপিকে বিভিন্নভাবে মেলাইন করা হয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসীদের কত কিছু করে, এবং একই সাথে দেখবেন এনসিপি কেও কিন্তু একই দোষে দুষ্ট করা হয়েছে, এই পলিটিক্যাল চাঁদাবাজি অমুক তুমুক তুমি। এরপর দেখবেন জামাতের তো একটা লং লাস্টিং স্টিগমা রয়েছে। তার মানে কি বয়ানটা এমন ছিল যে পলিটিক্যাল স্ফেয়ারে যাতে রাজনৈতিক দলগুলো প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কি একটা ডিপলিটিসাইজেশন হবে, সেইখানে একটা পাপেট সরকার হবে, লাইক আপনার আফগানিস্তানের ঘানি, ওই যে আপনার হামিদ কারজাই, আপনার ইরাকের আব্দুল ঘানি, অথবা আপনার ওই যে লেন্দুব দর্জি যেমন সিকিমকে ভারতের কাছে বিলিয়ে দিয়েছিল, এরকম একটা এই সুযোগ সৃষ্টি, ওই যে পরাজিত মাফিয়া, তারা তো এখনো বাংলাদেশের তাছাড়াও দিল্লির তো বয়ান আছে, আমি বললাম যে বাংলাদেশকে একটা যদি স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত করা যায়, বাংলাদেশে যদি করদার্যে পরিণত করা যায়, তার জন্য কি করতে হবে, বাংলাদেশে আপনার সবসময় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে, মানে গণতন্ত্রহীন বাংলাদেশ রাখতে হবে। কিন্তু আজকে গণতন্ত্রের একটা কমিটমেন্ট করা হয়েছে, যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়ে গেছে 71 সালে, যে গণতন্ত্রের জন্য 90-এর গণ অভ্যুত্থান হলো, 24-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের এই অ্যাচিভমেন্টস গুলোকে যদি আমরা এস্টাবলিশ না করতে পারি, এটাই তো আমি মনে করি দিল্লির বয়ান ছিল। আচ্ছা, আসবাব আপনার কাছে আজকে দেখেন যে আপনি যে কনটেক্সটগুলো বলা হয়েছে, সেই কনটেক্সটে আমি ওই যে ছাত্র ছাত্রীর বিষয়টা যদি আমি বাদ রাখি, তাহলে আমি মনে করি যে 47 থেকে এই পর্যন্ত যে বয়ান তৈরি হয়েছে, কিছু অনুপস্থিত থাকলেও রনি যেটা বললো যে হয়তো ভাষা দিয়ে আপনি সব ইমোশনটাকে বুঝাতে পারবেন না, কিন্তু আমরা তো আমি দেখলাম ইতিহাসের সব অংশই এসেছি, ল্যাঙ্গুয়েজ যাই হোক, ল্যাঙ্গুয়েজ হয়তো আরো ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করা যেতে পারে, সেই স্পিরিটটাকে আসলে ধরতে পারছি কিনা যদি আমরা ওইভাবে স্পেসিফিক একদম ভাষার মধ্যে না খুঁজে টোটাল অ্যাজ এ হোল যদি চিন্তা করি। প্রথম মূল্যায়ন হচ্ছে যে দেখেন, হিস্টোরিক্যালি ঘোষণাপত্রের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে আরো 4-5 মাস আগে, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে, যখন সকল রাজনৈতিক দল এই ঘোষণাপত্র নিয়ে এসছে এবং একটা ইনিশিয়াল ড্রাফট সবাইকে দেওয়া হয়েছিল কয়েক মাস আগে, এবং ফরেন সার্ভিস একাডেমিতে আমরা যারা উপস্থিত ছিলাম ওই ড্রাফটের উপরে আমরা মন্তব্য করেছি, কথা বলেছি, যেখানে কাঠামোগতভাবে কি কি দুর্বলতা আছে, উপকরণগত কি বিষয়গুলো যোগ বিয়োগ করা যায়, করলে কিভাবে 24-এর আকাঙ্ক্ষাটা আপনার এখানে রিফ্লেক্টেড হবে। তো সেই ড্রাফটের পরে এখন যেটা পাঠ করা হয়েছে, আমরা দেখলাম যে খুব বেশি মোটা দাগে কোনো পার্থক্য নাই। আজকে যেটা পাঠ করা হয়েছে সেটা পাঠ করবার আগে শুধুমাত্র 3টা দলকে দেওয়া হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে এই ড্রাফট শেয়ার করা হয়নি। তো এইটা তো সুন্দর হইতো, ঐকমত্য কমিশনে যারা অংশগ্রহণ করছে যে কাউকে, দিস ইজ দ্য ফাইনাল ড্রাফট, এটাই আমরা পড়বো আর কি, এই ব্যাপারে আর একটু ঘষা মাজা, সর্বোচ্চ কি হইতো, আরো কিছু পরামর্শ দিত। তো মনে হয়েছে যে পুরো প্রসেসের ভিতরে হয়তো আপনার গুড ফেইথেই প্রচুর সমন্বয়হীনতা দেখেছি আর কি প্রসেসের ভিতরে। দ্বিতীয় মূল্যায়ন হচ্ছে যে একটা ঘোষণাপত্র জাতির ইতিহাসকে যেভাবে তুলে ধরে, আমার এই মাটির, মানুষের, জমিনের যে লড়াই শত শত বছরের, এইটা শুরুই হয়েছে পাকিস্তান আমল থেকে। পাকিস্তান আমলের বয়ানটা কারা শুরু করে? হিস্টোরিক্যালি এটা হলো আওয়ামী লীগের বয়ান, যে আমাদের আগে কোনো ইতিহাস নাই,
আমরা এই একটা বিশাল ভুল হয়েছে ইসলামের ভিত্তিতে মুসলমানদের জন্য একটা পাকিস্তান রাষ্ট্র হওয়ার কারণে। এই রাষ্ট্রটা হওয়ার কারণে এখানে সব গোলমাল লাগছে। গোলমাল লাগার কারণে আমাদের যুদ্ধ করতে হয়েছে, 52 ভাষা আন্দোলন হয়েছে, 62 হয়েছে, 66 হয়েছে, 69 হয়েছে, এরপর একটা যুদ্ধ হয়েছে। এই 23 বছরের ঘটনা দিয়ে এই ঘোষণাপত্র শুরু হয়েছে। তাহলে দিন শেষে এই বয়ানটা কিন্তু দিল্লি এবং আওয়ামী লীগের কাছে বস্তাবন্দি হয়ে গেছে। তৃতীয় হচ্ছে অবজারভেশন, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো ঘটনা গুরুত্বপূর্ণ কিন্তু ঢুকানোর প্রয়োজন ছিল না। মনে হয়েছে একটা দুইটা দলকে খুশি করবার জন্য পার্টিকুলারলি সেই জায়গাগুলোকে ঢোকানো হয়েছে। যেমন আপনি যখন 24-এর মতো একটা বড় ঘটনাকে আনবেন, তখন ইতিহাসের 10টা ঘটনার একটা হিসাবে আনার প্রয়োজন নাই, সুযোগ নাই। কারণ বদরুদ্দিন ওমর বলেছে হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে গত 100 বছরের ইতিহাসে আমাদের এই পুরো ভারতবর্ষে এই ধরনের গণ অভ্যুত্থান আর দ্বিতীয়টা হয় নাই, এই লেভেলের পাবলিক পার্টিসিপেশনে হয় নাই। তো এরকম একটা ঘটনাকে যদি আপনি অন্য আরো 10টা আন্দোলনের সাথে একসাথে করে করে আনেন, দিন শেষে 24টাকে আপনি ম্লান করে দিয়েছেন এখানে। ফোর্থ হচ্ছে এখানে 24-এর যে প্রেক্ষাপট, 111-এর গভর্নমেন্ট, 16, 17, 18 বছরের যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, গুম খুন, সেগুলাকে যে দরদ দিয়ে উল্লেখ করবার জায়গাটা ছিল, টোটাল এই ঘোষণাপত্রের ভাষার ভিতরে কোনো লাইনে, প্যারাগ্রাফে আমি সেই দরদটা দেখি নাই। মনে হয়েছে একটা রোবট এটা লিখেছে, মানে দরদ আসে নাই। এর মানে যিনি লিখেছেন তিনি এটা ওন করেন না মনে হয়েছে, তাকে একটা দায়িত্ব দিয়েছে, দায়িত্বের অংশ হিসেবে উনি এটা লিখে দিচ্ছেন, এরকম একটা ব্যাপার মনে হয়েছে। ফাইনালি মনে হয়েছে ঘোষণাপত্রে যেটা থাকে আপনার ফিউচারের একটা ডাইরেকশন থাকে, যেহেতু 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 বলে বলে এই ঘটনাগুলো দিয়ে সেহেতু আমরা কি করছি এরপরে। আপনি বলছেন যে আমার সাগর কন্যাকে নিয়ে আমি একটা ময়নাদ্বীপ বানাবো, সে ময়নাদ্বীপটা আমি বানাবো কিভাবে? ওটার জন্য আমি জুলাই সনদ করেছি, আমি কমিশন, এখানে ঐক্যমত হবে, এটা বাস্তবায়ন প্রক্রিয়া দিয়ে 1-2 কথা শেষ করা যাইত। তাহলে আকাঙ্ক্ষাগুলোকে আপনি কিভাবে রিফ্লেক্ট করবেন ফিউচারের সাথে, সেই ডটগুলো আমি এখানে দেখি নাই। বাট এটাকে আমরা ওয়েলকাম করি, ঘোষণাপত্রটা ঘোষণা করা হয়েছে। এখানে যে নোক্তাগুলোর ঘাটতি আছে সেটা সনদের ইন্ট্রোতে যদি কোনোভাবে পূরণ করার সুযোগ থাকে তাহলে যেন সেটা হয়, এটা জরুরি আমাদের জন্য। একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে একটু শুনতে চাই যে এই ঘোষণাপত্রের যে আয়োজনে গণ অভ্যুত্থানের যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের কেউ ছিল না, রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু এটা তো আসলে চাওয়াটা গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছে তাদের দিক থেকে বেশি এসেছে। এই জায়গাটা একটু শুনবো। ঘোষণাপত্রের আয়োজনটা আরো অনেক সুন্দর হতে পারতো কিনা, এই গণ অভ্যুত্থানে যারা লড়াইয়ে ছিল, জীবনের ঝুঁকি নিয়ে যারা সম্মুখ যুদ্ধে ছিল, তাদের যদি আমরা মঞ্চে দেখতাম, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসের সংগঠন থেকে কাউকে যদি দেখতাম, বা আপনার ছাত্রদল থেকে, ছাত্র শিবির থেকে, তাদের যদি আমরা মঞ্চের কথা আমি বলছি, হয়তো অনুষ্ঠানে অনেকেই গেছেন, হাজারো জন গেছেন, কিন্তু হাজারো জনের সাথে তো তাদেরকে আমি মেলাতে চাই না। এবং যারা আপনি জানেন যে অনেক শ্রমিক এখানে নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদেরও কোনো প্রতিনিধি কিন্তু আমরা এখানে দেখি নাই। আপনি জি, এটা হ্যাঁ ঠিক আছে। প্রোগ্রাম এখন এই প্রবলেমটা এই প্রোগ্রামের নাই, প্রবলেম হলো প্রবলেম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এটা তো অলওয়েজ রিপ্রেজেন্টেটিভ ব্যাপার হয়। ধরেন এখানে শহীদ পরিবার থেকে একজন ছিল, আহত চোখ হারানো মাহবুবের ভিডিও দেখানো হয়েছে, তো অল্প একটু দেখানো হয়েছে, এবং প্রায় ঝুম বৃষ্টির মধ্যে প্রোগ্রামটা হয়েছে, আমরা সবাই ভিজে গেছি। শহীদের বোন ছিল, শহীদের পরিবারের বোন বক্তব্য দিচ্ছে সেখানে, ইউনূসের পাশে বসা ছিল। ফলে রিপ্রেজেন্টেশনের লিমিটেশন ছিল এইটাই, মানে আপনি এইটা হোল রিপ্রেজেন্ট করতে পারবেন না, কিন্তু ওইটার একটা পোর্শনকে দিয়ে হোলের কাজটা চালাইতে হবে। এটা কার্ল স্মিথের বিখ্যাত থিওরি আছে, প্রবলেম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এখন কথা হলো এই যে আপনি একটা পোর্শন, একটা অংশকে আনলেন, সেই অংশটা সমগ্রের প্রতি ইনসাফ করলো কিনা। যদি ইনসাফ করে তাহলে একটা পোর্শনকে, ধরেন হেলাল ভাইকে নির্বাচিত করলো, ধরেন ভোট পাইলো 70,000, 1 লাখ ভোটারের মধ্যে 30,000 লোক ভোট দিল না ওনাকে, তো 70,000 ভোট পাইলে তো নির্বাচিত হয়ে যাবে। তাহলে 30,000 লোকের কি তাকে কোনো অধিকার থাকবে না, বঞ্চিত থাকবে। ফলে উনি যে ওই যে 70,000 লোকজন ওনাকে পাঠাইলো, এবার ওনার দায়িত্ব হলো ইকুয়ালি সবার উপর ইনসাফ করা। তো এটা হলো, এই জন্য আমি আপনার প্রশ্ন শেষ করি, এই জন্য এখানে ডেফিনেটলি ইউ আর রাইট, এইটা আরো বর্ণাঢ্য করা যেত,
আরো প্রস্তুতি নিয়ে আরো সুন্দরভাবে করা যেত, আরো ব্যাপক রিপ্রেজেন্টেশন হাজির করা যেত, আরো নানা অংশ থেকে করা যেত, রিক্সাওয়ালার থেকে শুরু করে নারী প্রতিনিধি আরো ব্যাপক পরিমাণ আনা যেত, এবং আমাদের অন্য ধর্মের এবং অন্য গোত্রের পাহাড়ি সম্প্রদায়ের, হ্যাঁ, এদেরকেও আনা যেত, আরো অনেক কিছু করা যেত। কিন্তু কথা হলো এইটা, ব্যাপারটা হলো এই যে রিপ্রেজেন্টেশনে যেটা বললাম, যে এখন এটা যে জায়গাটা দাঁড়াইলো, এইটা সমগ্রের প্রতি ইনসাফ করে কিনা। যদি করে, যাদেরকে এখানে আনা হয় নাই বলে মনক্ষুণ্ণ হয়েছে, আমার মনে হয় তাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ থাকবে না। সরকার তো ট্রেন ভাড়া করেছে, তাহলে যাদের আনা প্রয়োজন ছিল না, ওটা আলাদা প্রোগ্রাম ছিল তো। এখানে দুইটা প্রোগ্রাম, একটা এক জায়গায় তো ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এমনি, আর একটা মানিক মিয়াতে একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে প্রচুর লোক ছিল, এবং ওই প্রোগ্রামও এই আপনার এই ঘোষণাপত্রের এই অনুষ্ঠানের ভিডিও এখানে প্রচার করে, ওখানে অনেক লোক ছিল। কিন্তু আমরা ভেতরে মানে মঞ্চে আপনি যেটা বলছেন, ঘোষণাপত্রের জন্য ট্রেন ভাড়া করা হয়েছিল এরকমটা অনেক লোক আসছে তো, ওখানে ছিল তো স্টেজে, বাইরের স্টেজে, রাস্তায়। কিন্তু আমি বলছি ভেতরে আপনি স্টেজের কথা যেটা বলছেন, সেখানে আসলে বেশি লোক নেওয়ার ওরকম সুযোগ না, আর আবহাওয়াটা আসলে খুব ভালো ছিল না, বৃষ্টির মধ্যে, এবং অনেক সিনিয়র সিটিজেন ছিলেন আমাদের রাজনীতিবিদরা, প্রায় বৃষ্টির মধ্যে ভিজেই তাদের পুরো প্রোগ্রামটা শেষ করতে হয়েছে। আচ্ছা, ভিন্ন আলোচনায় যেতে চাই। আমরা তো গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে যখন পেছনের দিকে ফিরে তাকাচ্ছি, তখন একটু বুঝতে চাই যে আমাদের কি পেলাম কি পেলাম না, সেই জায়গাটা যদি চিন্তা করি, তাহলে আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে প্রাপ্তি কতটুকু? আমি সবসময় যে প্রাপ্তির আলোয় প্রত্যাশাকে দেখতে চাই। আপনি যদি প্রত্যাশার আলোয় প্রাপ্তিকে দেখতে চান, তাহলে দুঃখ পাওয়া ছাড়া আর কোনো কারণ থাকবে না। সারা পৃথিবীতে এই নিয়ম, একই নিয়ম, সারা মানুষের ব্যক্তিগত জীবনেও একই নিয়ম। আপনি যদি যা প্রত্যাশা করেন তার যে প্রাপ্তি 100% হবে, এমন কোনো গ্যারান্টি আপনাকে কেউ দিবে না। সুতরাং প্রাপ্তির আলোয় আমি প্রত্যাশা দেখতে চাই। প্রাপ্তিটা কি, এইটা হলো ইম্পর্টেন্ট। যে প্রাপ্তিটা হলো যে আমরা আলটিমেটলি ফ্যাসিস্টকে বিদায় করেছি। প্রাপ্তিটা কি, যে আমরা আলটিমেটলি যে বাংলাদেশের যে ডেমোক্রেসি ভাইব্রেন্ট করা দরকার, সেজন্য আমরা কিছু কমিটমেন্ট, কিছু সংস্কার, কিছু আলোচনা সমালোচনা, অনেক কিছু করে আমরা একটা ঐক্যবিন্দুতে পৌঁছেছি। এবং আরেকটি যে প্রাপ্তি, সেটা হলো যে আমরা এখন আমাদের পছন্দের নেতাকে নির্বাচন করতে পারবো। আরেকটি প্রাপ্তি হয়েছে যে বাংলাদেশে আজকে যে ডক্টর ইউনূসের ঘোষণার ফলে নির্বাচনের ডেটটার ব্যাপারে একটা ক্রিস্টাল ক্লিয়ার না হলেও ক্লিয়ার কাট একটা ধারণা দিলেও, দেওয়ার ফলে দেখবেন যে পলিটিক্সটা আসলে কি। পলিটিক্সটা হলো কনডেন্স এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। অর্থনীতির ঘনীভূত রূপটাই তো পলিটিক্স। এখন সেই ইকোনমিক্সটা দেখবেন যে এখন একটু ভাইব্রেন্ট হবে। দেখবেন যারা আমাদের ইকোনমিক্স, তারপরে সামাজিক অস্থিরতা যেভাবে বিরাজ করছিল, ইকোনমিক, আপনি মনে করছেন যে অস্থিরতা কমে যাবে? এখন সেটা দেখবেন যে যেমন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতো না, কারণ পলিটিক্যাল সার্টেনিটি তারা পাচ্ছিল না। এখন অনেকটা স্বস্তি আসবে যে তারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, যেহেতু একটা রাজনৈতিক নিশ্চয়তা শুরু হয়েছে। আবার যদি এই নিশ্চয়তার অঙ্গনে কোনো মেঘ দেখা যায়, তখন কিন্তু আবার আরেকটা সমস্যা শুরু। আপনি কেন ভাবছেন যে নিশ্চয়তার অঙ্গনে মেঘ দেখা যাবে, এটা ভাবছেন কেন? আরেকটা প্রাপ্তি দেখবেন যে আমাদের যে গণঅভ্যুত্থানের শক্তির ভিতরে, আমি প্রথমে বলেছি একটা ডিসইউনিটি করার একটা অপচেষ্টা চালানো হচ্ছিল, সেইটা কিন্তু আমরা অনেকটা অপসৃত হয়ে সবাই মিলে আজকে যে এই যে ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যেও অনেক লোক হাজির হয়ে আপনার একটা ঘোষণা, বোঝা গেছে আজকে আপনারা বেশ ঐক্যের মুডে আছেন। হ্যাঁ, সেটা বলছি। আমি একটু ওই যে ফুয়াদ ভাই এটা বলি, আপনার বদরুদ্দীন ওমর যেটা বলছেন, 24-এর গণঅভ্যুত্থান একটা রিমার্কেবল ঘটনা থ্রু আউট দ্য হোল স্টোরি, মানে টিল ফ্রম 1947, এইটা নো ডাউট। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে একটা অ্যাডভান্টেজ পয়েন্ট আছে। কিন্তু আপনি 24-এর গণঅভ্যুত্থান দিয়ে 90-কে আন্ডারমাইন করতে পারেন না, 69-কে আন্ডারমাইন করতে পারেন না। 24-এর গণঅভ্যুত্থানের অ্যাডভান্টেজের সাইডটা যে 24-এর গণঅভ্যুত্থানে দুটো জগৎ উপস্থিত ছিল। আমি অনেক জায়গায় বলছি, অ্যাকচুয়াল জগৎ আর ভার্চুয়াল জগৎ। কিন্তু দেখবেন 90-এর গণঅভ্যুত্থান, 69-এর গণঅভ্যুত্থান অ্যাকচুয়াল জগতেই উপস্থিত ছিল, অ্যাকচুয়াল জগৎটাই ছিল। সেজন্য 24-এর গণঅভ্যুত্থানের যত লোকের পার্টিসিপেশন, বিশেষ করে ভার্চুয়াল জগতেও পার্টিসিপেশন ইন্টারনেটের এই যুগে, আবার অ্যাকচুয়াল জগতে তো আমরা দেখলামই, তাই না? আবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি জনগণ এখানে সংযুক্ত হয়েছে। কিন্তু 90 আর 69-এ কিন্তু এই অবস্থাটা ছিল না। তখন ছিল একটা আপনার যে একটা অ্যাকচুয়াল জগৎ, অর্থাৎ দৃশ্যমান যা হচ্ছে তাই,
খবর কাগজ, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া তখন পর্যাপ্ত এরকম সুবিধাটা ছিল না। সুতরাং 24-এর গণ অভ্যুত্থানকে যদি আপনি স্টার্টিং পয়েন্ট ধরেন, ইমার্জেন্স অফ বাংলাদেশের কোশ্চেনে, তারই তো আপনি বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করছেন। আপনাকে 47-তে ধরতে হবে। তো 47 থেকে তো আমাদের স্বাধীন বাংলাদেশ বানানোর একটা প্রচেষ্টা আমাদের রাজনীতিবিদরা করে তুলতে, তাই না? ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন, তারপরে বাংলাদেশ আন্দোলন, তাই না? বাংলাদেশ আন্দোলনে এসে গণতন্ত্র কয়েকবার হোঁচট খেয়েছে, পাকিস্তান আন্দোলনে গণতন্ত্র হোঁচট খেয়েছে। গণতন্ত্রের কারণেই তো এইসব আন্দোলনগুলো প্রতিষ্ঠার জন্য তো আন্দোলনগুলো হয়েছে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আজকে কিছু ডিক্লারেশন দিচ্ছি। সেখানে আপনার স্টার্টিং পয়েন্ট 47-টা ধরছে। 24-কে মিলান করার তো কোনো আমি ফতবে জায়গা দেখি না। 24-কে তো সবাই মিলে আমরা অন করছি। আর 69, 90, 47, 71 লিখলে 24 মিলান হবে, এই বয়ানটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। আচ্ছা, আসবো আবার আপনার কাছে ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ। একটু আসলে যে বিষয়টা আমি কথা বলছিলাম যে প্রাপ্তির জায়গাটা, আপনার কাছে কি মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমরা এরকমটা শুনেছিলাম যে গণ অভ্যুত্থানকে আমরা বলি না যে এই দিনকে নেব মোরা সেই দিনের কাছে, কিন্তু গণ অভ্যুত্থানকে নেব মোরা বিপ্লবের কাছে, এরকম একটা চেতনাও কিন্তু আমরা দেখেছিলাম। সেটাই কি হলো বা হওয়ার পথে, নাকি আসলে গণ অভ্যুত্থানের স্পিডটা বেহাত হয়ে গেছে বলে মনে হয় আপনার? গণ অভ্যুত্থানের অর্জন তো অনেক, মানে আপনি 1000টা তালিকা করলেও শেষ করতে পারবেন না। প্রথমত দেখেন যে আমরা যারা রাজনৈতিক কর্মী, বাংলাদেশে গণতন্ত্রের লড়াইতে যারা বড় আকার থেকে শুরু করে বিএনপি, জামাত থেকে শুরু করে অন্যান্য দল যে কাজগুলো করেছে, আবার আমরা আমাদের ছোট জায়গা থেকে যে রাজনৈতিক কাজগুলো করেছি, এই স্পেসটাই তো ছিল না। বাংলাদেশে তো 17 বছর 18 বছরে পলিটিক্সটাকে নাই করে দিয়েছে। সিম্পলি দেশে কোনো রাজনীতি ছিল না। 111-এর সরকার এসে -2 ফর্মুলা দিয়েছে। এরপরে আসলো হচ্ছে দিল্লির একটা ইঞ্জিনিয়ার করা একটা নির্বাচন, আওয়ামী লীগকে গদিতে বসাইলো এবং সিম্পলি বিরোধী দল মুক্ত একটা রাজনীতি করেছে। সেইখানে আজকে সকল রাজনৈতিক দল কথা বলতে পারছে। বিশাল অর্জন। আপনি বাংলাদেশে গত 16-17 বছরে হাজার হাজার নাগরিক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আয়নাঘরের নির্যাতনের শিকার হয়েছে, ডিবি অফিসে গেছে, মানে অমানবিক নির্যাতন করেছে। বহু মানুষের লাশ আমরা এখনো পাই নাই। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। এখন তো আপনার এটা হচ্ছে না। প্রতিনিয়ত তো আমরা মিথ্যা মামলার শিকার হচ্ছি না। ডিবি, এসবি, ডিজিএফআই, এনএসআই, আর্ম ফোর্সেস, র্যাব, পুলিশ মিলে যে অরাজকতা তৈরি করেছিল, সিম্পলি একটা মার্সেনারি স্টেট তৈরি করেছিল, সেই স্টেট থেকে তো আমরা বের হয়ে আসছি। গত আওয়ামী লীগের আমলগুলোতে দেখেন 50,000 টাকা চেক ব্যাংকগুলো ক্লিয়ার করতে পারতো না, 10,000 টাকা উত্তোলন করতে পারতো না। অর্থনীতির 40টা ব্যাংক দেখেন একদম সিম্পলি রেড জোনে চলে গেছে। শেয়ার মার্কেট, লুটপাট, লুণ্ঠন যা যা হয়েছে, টোটাল ফাইন্যান্সিয়াল কলাপস হয়ে গেছে। আজকে কোথাও আপনি নিউজ পড়ছেন যে ক্যাশ মেশিনে 10,000 টাকা নাই, 50,000 টাকার চেক ক্লিয়ার করা যাচ্ছে। এগুলো ঠিক আছে, একদমই এগ্রি করছি আপনার সাথে, কিন্তু তারপরও দুর্নীতি কিন্তু থামে নাই। তারপর আপনার পুরনো বন্দোবস্তর যে ভেঙে ফেলার কথা আমরা বলি, সেই বন্দোবস্ত ভেঙে যায় না। এটা আমলা নির্ভর একটি সরকার, সেই আলোচনাগুলো আছে। আপনি জানেন যে এর মাঝে টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, তার সেই কনফারেন্সে তারা বলেছে যে দুর্নীতি এখনো হচ্ছে। কেন হবে না? দুর্নীতি হবে না কেন? পুরনো বন্দোবস্ত ভাঙার কথাই তো আমি বলছি। আমরা তো ঠিক গতানুগতিক পরিবর্তন চাইছি না। এটা তো শুধুমাত্র রেজিম চেঞ্জ ছিল না যে আমরা এখন একটা ভালো রেজিম ছিল, সেটা তো মাথায় রাখতে হবে। আপনার 5ই আগস্ট গত বছর আমার কোনো রাষ্ট্র ছিল কিনা, আসলে রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশন ফাংশনাল ছিল কিনা, এমন একটা রাষ্ট্র 5 তারিখে আমরা পেয়েছি যার নির্বাহী বিভাগের প্রধান পালাইছে, যার স্পিকার পালাইছে লেজিসলেশনের, যার জুডিশিয়ারির প্রধান আপিল বিভাগের সবগুলারে নিয়ে পালাইছে, যার মসজিদের ইমামও পালাইছে, ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতও পালাইছে। এমন রাষ্ট্র আপনি এই সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলায় আর কবে দেখছেন? এটা তো আমার 1000 বছরের ইতিহাসে ছিল না। অতএব শেখ পরিবার সেই রকম সোনার বাংলা কায়েম করে দিয়ে গেছে। এই রাষ্ট্রে গত বছর গৃহযুদ্ধ লাগার কথা ছিল, এই রাষ্ট্রে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল গত বছর, তার কোনোটা হয়নি, কেউ অস্ত্র তুলে হাতে নেয় নেই। অতএব বাংলাদেশের অর্জন গত 1 বছরে মানে আপনি সাগর পরিমাণ, এটা হিসাব করতে পারবেন না কি পরিমাণ অর্জন আমরা করেছি। বেগম খালেদা জিয়ার মতো সবচেয়ে বড় দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে
ধাক্কা পুরে অসম্মান করে বাড়ি থেকে বের করে দিয়ে গেছে। এই মানুষটা ট্রিটমেন্টের জন্য বিদেশ যেতে পারছে না বহু বছর ধরে। এই লোকটা তো জেল থেকে মুক্তি পাইছে, না ঠিক আছে, এই কথাগুলো আমরা এই যে 1 কোটি মানুষ রাজনৈতিক কর্মী যে রাস্তায় পলাতক জীবন যাপন করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, পতন পরবর্তী সময়ে সেগুলো হবে, এটা অবধারিত। আমি বলছি রাষ্ট্র সংস্কারের জায়গা থেকে 1 বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টে সংস্কার চলছে, কাঙ্ক্ষিত না। আপনি সমালোচনা করতে পারেন, গণমাধ্যমে কি আমি বলছি সংস্কার, আপনি বলেন গণমাধ্যমে কি সংস্কার হয়েছে। আমি বলি আপনাকে সংস্কার কোথায় হয়েছে দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক অ্যাপয়েন্টমেন্টের কোনো বিধিমালা ছিল না। আচ্ছা, আমি গণমাধ্যম নিয়ে যদি আপনার কাছে প্রশ্ন করছি, যদি আপনি গণমাধ্যম নিয়ে বলেন। আমাকে গণমাধ্যম সংস্কারটার প্রবলেম হচ্ছে এগুলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। আপনি সংস্কারের নামে এখন সম্পাদক বদলায় দিবেন কিনা, বহু সম্পাদককে বদলানো দরকার। হচ্ছে তো, দখল হচ্ছে তো। আপনি জনকণ্ঠের কাহিনীটাও আপনি জানেন কি হয়েছে। বহু মিডিয়া হাউস দখল হয়েছে। দেখতে চাই না, আমরা তো আসলে গুণগত পরিবর্তন সংস্কার দেখতে চাই, যাতে গণমাধ্যম তার স্বাধীনতাটা পায়। যে মানুষের খাইসলত তো বদলায় নাই ভাই, 10 মাসে তো ইবলিস ফেরেশতা হয়ে যায় নাই। এই দেশের টোটাল ইনস্টিটিউশন এবং কাঠামো এমন ভাবে নষ্ট হয়েছে, এই জমজমের পানি দিয়ে গোসল করায় দিলেও এরা পবিত্র হবে না, এরা নামাজের উপযোগী হবে না। হারামখোর জনগোষ্ঠী পরিণত হয়েছে। ল্যান্ড অফিসের একটা মানে ক্লার্ক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের সচিব পর্যন্ত এই দেশে সবাই হারামখোর। কিন্তু অলমোস্ট 2-4 লোক ছাড়া। বুঝলাম, হ্যাঁ ঠিক আছে। আপনি কিভাবে পরিবর্তন করবেন? ব্যক্তির উপর যে দায় দেয়া সেটা তো দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু ইনস্টিটিউশন গুলোকে রিফর্ম করা যেত কিনা, সবই কি জুলাই সনদের জন্য আটকে থাকতো কিনা। রেজাউল করিম রানী, আমি আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে দেখছেন যে এই জায়গাটা আমরা আর কি করতে পারতাম, আমরা নির্ভরতা কমাতে পারতাম কিনা সংস্কারগুলো। আমি এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু 2 মিনিট সময় দিয়ে একটা জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা এখানে আলোচনায় আসছে। সেটা হলো দেখেন, বদরুদ্দিন ওমর সাহেব যেটা বলেছেন, উনি আমাদের বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, যার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, উনি গুরুত্বপূর্ণ, কিন্তু কথা হলো উনি যে রাজনৈতিক চিন্তা মতাদর্শের আলোকে রাজনীতি করেন, উনি তো শুধু বুদ্ধিজীবী না, একটা রাজনৈতিক দলেরও প্রধান। সেই রাজনীতিটা কিন্তু বাংলাদেশে আবার জনগণ গ্রহণ করে নাই। উনার সততা, উনার ইন্টিগ্রিটি, এগুলো অতুলনীয়। এটা বুদ্ধিজীবীদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এটা আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা তার অনুসরণ করি, তার জীবনযাপনের, তার সততার। আমি পার্সোনালি খুবই মুগ্ধ, কিন্তু তার চিন্তার 100 ভাগ বিরোধী আমি। এই যে তার যে মার্কসিজম, তার যে বামপন্থার ডিসকোর্স, এটা বাংলাদেশে এন্টি পিপল পলিটিক্সকে সবসময় উৎসাহিত করে। যাই হোক, সেটা আরেক আলোচনা। কিন্তু আমাদের এখানে ফলে এবং আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি, আমাদের ইতিহাসের বোধ, আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা খুবই পোর, সেটা খুবই নাজুক এবং দরিদ্র অবস্থায় আছে। আমাদের ইতিহাস বইলা কিছু নাই, আমাদের আছে কতগুলো ইভেন্ট। এই জন্য 71 পূজা করে, কেউ 90 পূজা করে, এখন আবার 24 পূজা শুরু হয়েছে। আপনি ইভেন্ট আর ইতিহাস এক জিনিস না, এবং ইতিহাস মানে কত সাল থেকে শুরু করলেন সেই জিনিস না। ভেরি প্রিসাইজলি হেগেলিয়ান সেন্সে ইতিহাসের মূল ব্যাপারটা হলো স্পিরিট। হেগেল বলতেছে স্পিরিটটা হলো ইতিহাসের ইঞ্জিন। গাড়ির যেরকম ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, ওই স্পিরিটটা থাকতে হয়। এখন আওয়ামী লীগ যেটা করছিল, 71-এর জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধ বানাই ফেলছিল, এবং 54 বছরের এই ন্যারেশন, ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা যারা যুদ্ধই করেনি কিন্তু মুক্তিযুদ্ধের মহান ইতিহাস লিখছে। ধরেন এক লোক মুক্তিযুদ্ধ নিয়ে 5 খণ্ডের বই লিখছে, লেখা পরে সে সয় সম্পত্তি বাগাইছে। ওর তো ইতিহাসের জন্য না, ও যে কাগজ কলম নষ্ট করলো এর জন্য বিচার হওয়া দরকার। ও যে প্রকৃতির ক্ষতি করলো, হ্যাঁ, এই যে গাছ কাটতে কাগজ বানাইছে না, ও কি লেখছে এটা পরে, আগে এর জন্য বিচার করা দরকার। যাই হোক, আপনার ফলে হাজার হাজার মুজিব নিয়ে দেখেন, এক মুজিব রে নিয়া বই লেখা, 14 গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল না, এবং মুজিব রে নিয়ে বই প্রকাশ করা, মুজিব রে নিয়ে সাহিত্য করা, লিটারেচার করা, ইভেন্ট করা, অনুষ্ঠান করা, একটা টাকা পয়সার লুটপাটের একটা যারা এই লোকগুলো এখনো আছে সমাজে, এরা আবার এখন 24 পূজা শুরু করার চেষ্টা করতেছে বা করতেছেও কেউ কেউ। ফলে আমি বলতেছি আমাদের এখানে এই যে ইভেন্ট একটা আসে এবং সেটাকে যার যার স্বার্থে ব্যাখ্যা করা, ন্যারেট করার যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এইটাই তো আমাদের জাতিগত ইতিহাস তৈরির বাধা। ইতিহাস তৈরির জন্য সবসময় যেটা লাগে, একটা ইম্পার্সোনাল জায়গায় দাঁড়াইতে হয়। যেমন 71-এ আপনি ফেল করছেন, এটা আওয়ামী বয়ান হয়ে গেছে, তার মানে প্রথম কথা হলো আপনি 71-কে রেস্কিউ করে একটা জনযুদ্ধের জায়গায় নিয়ে আসেন। এইটা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এবং সাথে উনি নিজে মাঠে থেকে, এটা হচ্ছে 71-কে রেস্কিউ করার পরিবর্তে 71 নিয়ে কথা বললেই ভারতের দ্বারা বলা হচ্ছে। আমি আপনাকে বলি, এখন 71 ইন্ডিয়ান ষড়যন্ত্র যারা মনে করে, তারা এট দ্য সেম টাইম এখানকার জন স্ট্রাগল, যেটা মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ জীবন দিয়া যে তার জাতিকে মুক্ত করেছে একটা রাষ্ট্রের ভূখণ্ড। দেখেন, বিশ্ব বাঙালির একটাই বাংলাদেশ। আপনি যে দেশের বাঙালি হন, যে ভাষার, যে ধর্মের হন, সারা পৃথিবীর যেখানেই আপনি থাকেন, একটা কমিউনিটি যখন রাষ্ট্র করে, অ্যারিস্টটল বলছে সে এমনিতেই উন্নত,
পৃথিবীতে অনেক জাতি আছে, যেমন কুর্দিরা বিশাল যোদ্ধা জাতি, কিন্তু একটা রাষ্ট্র করতে পারেনি। আজকে সব জায়গায় মার খাচ্ছে। বাঙালি মুসলমান সৌভাগ্যবান, আপনি একটা রাষ্ট্র করতে পারছেন। আমাদের একটা গ্লোবাল মানচিত্রে আমরা একটা পরিচয় দিতে পারি, অনেক কমিউনিটি আছে পরিচয় দিতে পারে। তামিল, ভারতীয় তামিল, কলকাতার বাঙালি, ভারতীয় বাঙালি, কিন্তু আপনি সেই জায়গায় আগায় আছেন। এখন কথা হলে আগাইতে গর্ব হওয়ার সুযোগ নেই। আগাই থেকে এই গর্ব করে আওয়ামী লীগ আপনাকে পরাধীন করছে, কালচারাল কলোনি বানায় রাখছে কলকাতার। সেই ন্যারেশন পলিটিক্সকে আমাদের ডিসমেন্টাল করতে হবে, কিন্তু করার মধ্য দিয়ে আপনার গোটা জাতির ইতিহাসের প্যারাডাইম বা আপনার পিলার স্তম্ভকে আপনি ফালাই দিবেন। ফালাই দিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেই জায়গায় আপনি 24 নিয়ে আসবেন, এটা ডেঞ্জারাস। এই জন্য আমি শেষ করি, 1 সেকেন্ড শুধু সময় দেন আমাকে। তাহলে আমার যেটা লাগবে, প্রথমত আমাকে 71-এর একটা জন ইতিহাস, জনযুদ্ধ, যেটা জন ইতিহাসে ফিরতে হবে। এবং এই যে 24-কে আমরা কি বলতেছি, একটা জেনারেশনের মুভমেন্ট, এটা কর্তা সত্তা বারবার বলছি, প্লুরাল, এটা কোনো দলের না, এটা সর্বদলের এবং নির্দলের। ফলে এই যে জাতীয় ইভেন্ট, এটা জাতীয় চরিত্রকে বজায় রাখতে হবে। ইতিহাসের ক্ষেত্রে আপনি যখন জাতীয় চরিত্র বজায় রাখবেন, তখন হইলো এই জাতির ইতিহাসের প্রতি গ্লোবাল কমিউনিটির একটা কানেকশন। কিন্তু আমার একটি প্রশ্ন, এর আগে আপনি শুধু ইভেন্ট পূজা যদি করেন, 71-কে এবার যদি 24 দিয়ে রিপ্লেস করার চেষ্টা করেন, এটা আওয়ামী পলিটিক্স। আচ্ছা, কিন্তু আপনি বদরুদ্দিন ওমরের রাজনীতি সম্পর্কে একটা কথা বলেছেন যে তিনি প্রো পিপল পলিটিক্স করেননি, কেন এটা বদরুদ্দিন ওমর না, বলছি এখানকার এন্টার যে বামপন্থা, এখানে বামপন্থাটা এটা তো হেগেল মার্কস পড়া বাম না, এটা কলকাতার তাফসিরে বাম। আমাদের তো ডেফিনেটলি বামপন্থা লাগবে, বাংলাদেশপন্থী বামপন্থা, কারণ বামপন্থার মধ্যে অনেক প্রস্তাবনা আছে, যেটা মেহনতি মানুষের কথা বলে, দারিদ্র মানুষের শোষণ থেকে, নিপীড়ন থেকে মুক্তির কথা বলে, সেগুলো লাগবে। কিন্তু এইটার যে ব্রাহ্মণ্যবাদী আপনার ভার্সন আমাদের ঢাকাতে চালু করা হয়েছে, হ্যাঁ, এই জন্য আমরা প্রস্তাব করছি কি রিডিং মার্কস ইন ঢাকা। আমাদের বামপন্থা, বাংলাদেশ পন্থা রাজনীতি লাগবে, সেটা আপনি বামপন্থী হন, ডানপন্থী হন, মার্কসের পুনর্পাঠ, এটা লাগবে। এখন এই কাজগুলো অনেক করছে, অনেক বুদ্ধিজীবীরাই করছেন, আমরা এটা লাগবে, এটা আমাদের। কিন্তু আমি ওমর ভাইকে ওটা বলতে পার্সোনালি বলছি না, বলতেছি আমাদের এখানকার ডিসকোর্সের একটা রিডিং। ধরেন 54 বছরে আপনার রাষ্ট্রটা এমন একটা জায়গায় গেল, সেখানে বাচ্চাদের জীবনের বিনিময়ে আপনাকে রাজনৈতিক স্বাধীনতা পাইতে হয়। আচ্ছা, এবার আপনার প্রশ্ন একটা ছোট করে রেসপন্স আমি পরে আসবো, এখন আমার হাতে সময় খুবই কম। আজিজুল বারী হেলাল, আমরা যেমনটি শুনেছি এবং এর আগেও আমরা দেখেছি বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন ঐক্যের কথা বারবার বলেছেন। তো আমরা তো গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে টুপি পরা মানুষ, জিন্স পরা, স্লিপলেস পরা নারীরা যাচ্ছে এবং তারা নিকাব পরা নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই গণ অভ্যুত্থানে লড়াই করলো। কিন্তু এরপর আমরা একটা বিভাজন দেখলাম এবং আমরা এমনটাও শুনলাম, বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা দক্ষিণপন্থী উত্থানের আশঙ্কাও তিনি ব্যক্ত করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটু খুলে বলবেন দক্ষিণপন্থীর এই উত্থানের আশঙ্কাটা আসলে কতটুকু, কিভাবে দেখছেন? আর দ্বিতীয় হচ্ছে যে অনৈক্যটা কিভাবে শুরু হলো? এখানে অনৈক্যটা শুরু হলো যে যখন গণ অভ্যুত্থানটা হলো, ফ্যাসিস্ট পালিয়ে গেল, তখন যে রাজনৈতিক পরিসর, সেই পরিসরে যার যার বয়ান প্রতিষ্ঠা করবার যখন প্রতিযোগিতা শুরু হলো, এটাই স্বাভাবিক, এটাকে আপনি অস্বাভাবিক ধরলেন, এটাই স্বাভাবিক। তখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মানে আপনার বক্তৃতায় বা বয়ানে অনৈক্য তৈরি হলো, সেখান থেকে আরো অনেক ঘটনা ঘটছে। আর আপনি যেটা বলছেন দক্ষিণপন্থী রাজনৈতিক দলের উত্থান, দক্ষিণপন্থী বলতে আমি বুঝি যে যারা ধর্মশ্রয়ী রাজনীতি করে, এটা কিন্তু এই তারপরে আবার বলছেন যে বামপন্থা ডানপন্থা, যে রনি বললো যে কার্ল মার্কস এবং হেগেল, কিন্তু আসলে আমার প্রশ্ন, এই বামপন্থা ডানপন্থা কি কার্ল মার্কসের আগেই ছিল? কিন্তু আমি জানি যে মানুষের মনে যেদিন থেকে আপনার রাজতন্ত্র থেকে যখন প্রজাতন্ত্রের ধারণা আসলো, তখন থেকে কিন্তু বামপন্থা এবং ডানপন্থা শুরু। এই কার্ল মার্কস ফরাসি বিপ্লব থেকে আসছে, আইডিয়াটা ফরাসি বিপ্লব থেকে, ডানপন্থা বামপন্থা। তার মানে কার্ল মার্কসের আগে, জন্মেরও আগে। বামপন্থী বলতে আপনি শুধু লেফটিস্টদের, ওই যে আমাদের দেশে কমিউনিস্ট পার্টিকে বোঝানো হয়, এটা কিন্তু কমিউনিজম একটা মতবাদ, বুঝছেন। আর দক্ষিণপন্থী হলো ধর্মশ্রয়ী রাজনৈতিক দল, এবং এর মধ্যে যারা ফ্যানাটিক, এইটাকে অনেক সময় দক্ষিণপন্থী বলা ঠিক হবে না, ধর্মশ্রয়ী রাজনৈতিক দলকে দক্ষিণপন্থী বলে আমার ধারণা অনুযায়ী। ডানপন্থার যারা ধর্মশ্রয়ী তাদেরকে দক্ষিণপন্থী। তাহলে কি আমি প্রশ্ন করব যে জার্মানির খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি কি দক্ষিণপন্থী দল? দক্ষিণপন্থী সংজ্ঞা নেই তো আমার সমস্যা আছে। তার সিডিএম যেটা, ওরা কি দক্ষিণ, ওরা তো খ্রিস্টান রাজনৈতিক দল। সুতরাং আমাদের দেশে আপনার আওয়ামী লীগের দক্ষিণপন্থী, আওয়ামী লীগ ধর্মকে ব্যবহার করে নাই, যার কমিশনের উপাধি নেয় নাই না, ওই যেমন জামাতে ইসলামী বাংলাদেশ, যেহেতু ইসলামের নাম যোগ করেছে আপনি তাকে দক্ষিণপন্থী বলতেছেন।
বা ইসলামিক আন্দোলন দক্ষিণপন্থী বলছেন, সংজ্ঞায়িত বলছেন। আমাদের মহাসচিব যেটা বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশে যে ফ্যানাটিক ধর্মকে নিয়ে আপনার যে উচ্ছৃঙ্খলা করা হয়, ধর্মের অপব্যবহার, যারা ফ্যানাটিক হয়ে গেছে বা ফ্যানাটিসিজম কায়েম করতে চায়, ওদেরকে উনি বোঝাতে, এইটা যেন বাংলাদেশের উত্থান না হয়, এরকম কিছু লক্ষণ দেখা গেছিল বিধায় তিনি এটা প্রকাশ করেছেন। আচ্ছা, সময় খুব বেশি নেই। জুলাই সনদের সিগনেচার করার জন্য বিএনপি রেডি, আপনাদের অবস্থান কি? আপনারা রেডি কিনা? কবে হতে যাচ্ছে? আমরা সনদ বাস্তবায়ন কিভাবে হবে, সনদের আইনি মানে স্ট্যাটাস কি হবে, এবং এই সনদের মধ্য দিয়ে আমরা বর্তমান সংবিধান এবং নির্বাচনের নিশ্চয়তা বিধান, এইগুলোর ব্যাপারে একটা আলোচনার ব্যাপারে আমরা প্রস্তাব করেছি। এইটার ব্যাপারে একমত না হওয়া পর্যন্ত বর্তমান কাঠামোতে আমরা সনদ স্বাক্ষর করব না। কারণ যে তাহলে এটা আমরা মনে করছি যে এটা একটা ফ্রুটলেস এফোর্ট হবে আর কি, যে একটা জিনিস আমরা সবাই মিলে একমত হলাম কিন্তু এটা ওয়াদা লেভেলই থেকে গেল, এবং সেটা বলা হচ্ছে আগামী সংসদ 2 বছর সময় নিয়ে এগুলো গ্র্যাজুয়ালি বাস্তবায়ন করবে। আমাদের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ওয়াদাকে বিশ্বাস করাটা খুব জটিল হয়ে গেছে। 90-তে গণস্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে কিন্তু 3 জোটেরই কিন্তু এরকম রূপরেখা ছিল এবং ওয়াদা ছিল জাতির কাছে, সেগুলো তারা বাস্তবায়ন করেন নাই। তারপরে 111-এর সময় দেখলাম আওয়ামী লীগ ট্রাস্টের জায়গা থেকে যদি আমরা বলি, বুঝতে পারছি যেটা অনাস্থার জায়গা আছে, সংবিধানে ইনক্লুড করলো সংবিধান লঙ্ঘনের মতো ঘটনাও তো ঘটেছে। হ্যাঁ, ঘটতে পারবে, নিশ্চিত ঘটতে পারবে, কিন্তু একটা ন্যূনতম গ্যারান্টি থাকা আর কি, যে এইটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে, কারা করছে এবং এখন থেকে কেন না। যেগুলোতে আমরা সবাই একমত হয়ে গেছি শতভাগ, সেটা বাস্তবায়ন করতে আমি 2 বছর সময় নেব কেন? সেটা এখনই কেন বাস্তবায়ন হবে না? কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? যেমন ধরেন লিগ্যালি আপনি ভ্যালিড করবেন কিভাবে? যেভাবে আপনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, ওই প্রসেসে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে চান? ডিমান্ড মানুষ, এটা তো কোনো লিগ্যালের বিষয় না। আপনি নির্বাচনটা কিসের ভিত্তিতে চাচ্ছেন? 24-এ তো একটা নির্বাচন হয়েছে না, 24-এ তো একটা নির্বাচন হয়েছে, 5 বছর আগে তার নির্বাচন হওয়ার কথা। ডিনাই করছে ওই নির্বাচনকে, মানুষ ডিনাই করছে। ঠিক আছে, নির্বাচন তো একটা হয়েছে, হ্যাঁ, সেই জন্য ডিনাই করছে। তো ওই নির্বাচনটার পরে তো 5 বছর পরে একটা নির্বাচন না, তা হবে কেন? ওই নির্বাচনকে ডিনাই করছে বিধায় তো আরেকটা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কে ডিনাই করছে? নির্বাচন তো জনগণ তো ডিনাই করছে। কোনো না কোনো ফর্মে একটা নির্বাচন হয়েছে, সেটা অন্য জিনিস। আমরা তাকে আমরা যখন বলছি ত্রয়োদশ নির্বাচনের কথা, আমি বলছি যে দ্বাদশটা একটা নির্বাচন হয়েছে। আমাদের যে ডিক্লারেশন, এটাকে ভ্যালিড করবেন কিভাবে? ওই যে প্রসেস বলছি, সংসদ লাগবে না তো। সংসদ ছাড়া তো আপনি দেশ চালাচ্ছেন এখন। অন্তর্বর্তীকালীন সরকার কিসের ভিত্তিতে চলছে? তার ম্যান্ডেট কি? সরকার আপনার সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের একটা অবজারভেশন আছে ওইটার জন্য। যদি ওই জনগণের অভিপ্রায়, যদি আপনারা 106 এর রেফারেন্সে যান, 29 জানুয়ারির আগে আপনারা নির্বাচন চাইতে পারেন না। নির্বাচন 5 বছরের আগে নির্বাচন কেন হবে? নির্বাচনের তো বলে দেওয়া আছে, ইলেকশন কমিশন কনস্টিটিউশনের প্রতি 5 বছর পর ডিনাই করছে। কে ডিনাই করেছে? জনগণ ডিনাই করছে বলে তো 24-এ গণঅভ্যুত্থানটা হলো। সেটা তো নির্বাচনকে ডিনাই করে দেয়নি তো, গণঅভ্যুত্থান তো। আচ্ছা, 106 তো এখানে একটু ইন্টারফেয়ার করি আমি। আমি আমারটুকু বলে ফেলি, তারপর হেলাল ভাই বলুক। না, আমি আমারটুকু বলে ফেলি। কোশ্চেন একটু আমি রাখি, সেটা হচ্ছে 106 তো সেই কন্টিনিউড 24-এর যে ইলেক্টেড গভর্নমেন্ট ছিল, সেই কন্টিনিউড সরকারেরকেই তো নির্বাহী কাজ করার জন্য আদেশ দেয় নাই। এক্স্যাক্টলি, ওইটাই তো কন্টিনিউশন। যেহেতু সরকারটা না, এটা তো দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। কেন দিয়েছে? ছিল না বলেই তো দিয়েছে নির্বাহী কাজ করার জন্য। কারণ 24-এর সরকারটা নাই, তাই তো। সো সেই গ্রাউন্ডে আপনি মনে করছেন যে লিগ্যালি এটা 29 পর্যন্ত থাকতে পারে? প্রশ্ন হচ্ছে তাই তো। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে এই 106 এর রেফারেন্সে সে আগের যে 5 বছরের মেয়াদ, যেটা 29 জানুয়ারি শেষ হবে, এটার ভিতরে থাকবে। তাহলে আমি ফেব্রুয়ারিতে নির্বাচনটা কিসের ভিত্তিতে চাই? আমি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই। আমি নির্বাচনটা চাই জুলাই সনদের ভিত্তিতে, গণঅভ্যুত্থানের যে অভিপ্রায় তার ভিত্তিতে। তাহলে ওইটা নির্বাচনটা আমি চাচ্ছি জুলাই সনদের ভিত্তিতে, তাহলে আমি সংস্কারটা কেন এখন করতে পারবো না, যদি এটাই আমাদের সবার কালেকটিভ ওপিনিয়ন হয়? আচ্ছা, এই প্রশ্নটা আমি করতেই চাই আপনাকে, আজিজুল বারী হেলাল, যে সংস্কারের আপনার 2 বছর কেন লাগবে? যে সংস্কারগুলো বাস্তবায়ন এখনই সম্ভব। দেখেন, আমাদের যে জুলাই সনদ, এটা কিন্তু ডিক্লারেশন না। জুলাই সনদ কিন্তু অন্য একটা, জুলাই চার্টার। এখানে বলা হচ্ছে যে আগামী রাষ্ট্রটা কিভাবে চলবে, সেই সব কোশ্চেনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভিন্ন ভিন্ন আইডিওলজি আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। যে সমস্ত ক্ষেত্রে আমরা ঐক্যমত হয়েছে, ওইটা হবে জুলাই চার্টার।
এবং আমাদের বলা হচ্ছে যে আরো অনেক বিষয়ে আমরা ঐক্যমত হতে পারি কিনা। তার মানে কি যে আপনার কোনো পার্টি এই সমস্ত জুলাই চার্টারে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেখানে আবার কিছু নোট অফ ডিসেন্টও দিয়েছে। তার মানে এগুলো আরো আলোচনা করার দরকার, আরো আইনি পরীক্ষা প্র্যাকটিস, ওই যে এরর অ্যান্ড ট্রায়াল, আমাদের সারাদিন ভাই একটা কথা বলছেন যে প্র্যাকটিসের মাধ্যমে আগামী 2 বছরে আমরা এটাকে শেষ করে দিতে হবে। আইনি জুলাই ভিত্তিতে সনদ দেয়া কি হবে। তাহলে ঝুলে যাচ্ছে নাকি রেজাউল করিম রনি? না, জুলাই সনদ ঝুলে যাওয়ার সুযোগ নাই। কারণ হলো আপনি ধরেন এখন হলো ধরেন যেটা ফুয়াদ ভাই এখানে যে আলোচনাটা তুললেন, দেখেন এখানে একটা বড় জায়গা হলো পিপল উইল হলো সর্বোচ্চ ল, যেটার ভিত্তিতে এখন সবাই চলছে। এবং এই সরকারের লেজিটিমেসি বৈধতা অনেক আলাপ হয়েছে। এটা সর্বসম্মত বা এই যে সর্বদলীয় যে ঐক্যমত, এটাই এই সরকারের ম্যান্ডেট। এখন এখানে আপনার পৃথিবীর কোনো সংবিধানে তো নাই যে আপনার প্রধানমন্ত্রী পালায়ে যাবে, তো পালাইতে গেছে, তার মানে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইম পার করছেন। এইটা একটা ট্রান্সফরমেটিভ টাইম। এই টাইমে 100% লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো কিছু হবে না। এইটা লিগ্যালিটি হলো পিপল উইল। এখন পিপল উইল কি চায়? পিপল উইল অবশ্যই পিপল উইল চায় 5 তারিখে পিপল তো বিভক্ত, আপনি পিপল উইলকে এক দাগে কিভাবে মাপবেন? বিভক্ত পিপল উইলকে আপনি এক দাগে মাপবেন, 5 তারিখে যেভাবে এক দাগে আপনি আনতে পারছিলেন, এটাই হলো আপনার পিপল উইলের মাপকাঠি। এরপরে বিভাজিত ফলে ওইটা হ্যাঁ, ওই 5 তারিখে যেই ঐক্যটা হয়েছিল সেইটাই আপনার স্পিরিট, সেটার আলোকেই আগামী দিনে বাংলাদেশ। দেখেন 5 তারিখে একটা প্যারাডাইম শিফট ঘটনা, 5 তারিখের আগে ফেরত যাওয়ার সুযোগ নেই। 5 তারিখের পরে রাজনীতিটা হবে যেরকম হবে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি, আমরাও চাই 5 সেদিকে তারিখের যাইতে আলোকে হবে। আগামী বাংলাদেশ সময় নাই, এটা ব্যাখ্যা করতে পারলাম না, অন্য আরেক সময় আলাপ করব। প্রিয় দর্শক।